হ্যান্ড টুলের কাজ কি শুধু মুভ করানো হয়, দিক সেদিক করানো? হ্যান্ড টুলের কাজ, হ্যাঁ। জুম জুম থাকলে তখন সরানোর জন্য, জুম থাকলে আর কোনো কাজ নেই। এটা হচ্ছে না কেন এখন? কোনটা? এটা মুভ করা হবে না। এইটা না, পুরো আর্টবোর্ড ধরে মুভ করার জন্য। এটা মুভ করার জন্য তো আপনার লাগবে মুভ টুল। আচ্ছা, এই হ্যান্ড টুল দিয়ে হবে না? জুম করেন, কন্ট্রোল প্লাস দেন, এবার সরান হ্যান্ড টুল দিয়ে। বুঝতে পারছেন? জুম না হলে হবে না, হ্যাঁ। এখন যে বিষয়টা আছে সেটা হলো রিডাবিলিটি। রিডাবিলিটিটা কি? হলো আপনার কন্টেন্টটা পড়তে কেমন সেটার উপরে আপনার কন্টেন্টটা একজন ইউজার পড়বে, তাই না? পরে সেখান থেকে একটা ইনফরমেশন দিবে, তো তার কাছে সেটা পড়তে কেমন সেটা আছে রিডাবিলিটি। তো বলতেছি যে সার্ভে ডিস্ট্রিবিউশন আমার একটা প্রবলেম আছে, আমার এটা সার্ভে ডিস্ট্রিবিউশন নাই। এখন সার্ভেটিংটা কাকে বলে? এটা হলো আমার মেইন টাইটেল। তো আমরা জানি আপনাদের HTML ট্যাগ জানা H1 H2 H3 H4 যারা ঠিক করে দাও HTML এর কিছু ট্যাগ আছে, একটা মার্কআপ ট্যাগ। এই মার্কআপ ট্যাগ গুলোতে টাইটেলকে H1 হিসেবে ধরা হয়। H1 এখন ধরেন আপনি একটা রচনা লিখতেছেন, এখন এই রচনাটা হচ্ছে কলেজে কেন যেও করতেছে সেও যেন ওই জায়গাটা ভালো করে বুঝতে পারে এবং পড়াশোনাটা সবসময় ভালো হবে। তাহলে আপনার এই কন্টেন্টের ভিতরে যে কন্টেন্ট আমরা দিয়েছি এখানে কি ওরকম কোনো পয়েন্ট উল্লেখ করা আছে? তাহলে আমাদের এখানে সেটাই বলতেছি আমরা কোনো সাবরিং নেই, তার মানে আমাদের এখানে সাবরিং দিতে হবে, মানে পয়েন্ট দিতে হবে। তো মনে করেন আমরা এখানে একটা সাবরিং কি হবে, আমরা এখানে এটা দিলাম কারণ আমি তো এমনি বলতে আপনারা যখন ভালো পয়েন্ট নিয়ে কাজ করবেন সেখানে অলরেডি একটা সাবরিং করে আপনার যেটা সাবরিং থাকবে আপনি এভাবে বসাই দিবেন, তার কিছু কথা এটা আমরা সিলেক্ট করে দিলাম, ধর এটা আমার একটা সাবরিং, সাবরিং আমরা যেটা করব ভালো ঠিক আছে, এখান থেকে কিভাবে ক্লিক দিয়ে এটা হ্যালো দেখেন এটা আমার কোন ট্যাগের ভিতরে আছে, কি ট্যাগ, কি ট্যাগের বলা হয় প্যারাগ্রাফ, ঠিক আছে? তো আমরা জানি আমাদের টাইটেল কোন ট্যাগ, এই কোন ট্যাগের ভিতরে আছে, আমার এইটা জানা হলো H2 সাবহেডিং সবসময় H2 ভিতরে আছে, ঠিক আছে? তাহলে ওকে আচ্ছা, আমরা 7টা ক্লাস হয়েছে না? আচ্ছা, এবার আসি। আমরা এই 7টা ক্লাসে শিখছি হচ্ছে ডিজাইন করার জন্য যে টুলস ইউজ করে, সেই টুলসটা কিভাবে কাজ করে, মানে যে সফটওয়্যার দিয়ে আমরা ডিজাইন করব, তাই তো নাকি? আচ্ছা, এখন আমাদের কাজ হলো, যেহেতু মোটামুটি একটা বানানোর মতো একটা ধারণা পাইছি, এবার আমরা ডাইরেক্ট ওই টুল দিয়ে কিভাবে ডিজাইন করে সেটা দেখব নাকি? মানে আমরা এতদিন শিখছি হচ্ছে যে টুলস গুলো দিয়ে ডিজাইন করতে হয়, সেই টুলস গুলো কিভাবে চালাতে হয়, সেই যন্ত্রগুলো। এখন সেই যন্ত্র দিয়ে কিভাবে ডিজাইন করে সেটা দেখবো। এখন ডিজাইন করতে গেলে কিছু নিয়ম আছে, নিয়ম মেনে ডিজাইন করতে হয়। মানে আপনি আপনার মন মতো ডিজাইন করলে দেখা গেছে যতটা ভালো হবে, আপনি একটা নিয়ম মাফিক ডিজাইন করলে তার থেকে আরো সুন্দর হবে, এবং সেই ডিজাইনের কোনো
মানে খুঁত থাকবে না, প্রবলেম থাকবে না, আপনি কোনো প্রবলেম পড়বেন না, কারণ আপনি একটা সোজা দাগ দেবেন। সাপোজ আপনি একটা সোজা লাইন টানবেন, কারণ আপনি ধরেন বুঝতেছেন না একেবারে সোজা কিভাবে হবে, তো একটা সিস্টেম যদি অ্যাপ্লাই করেন সেই সিস্টেমে এক টান দিলে অটোমেটিক সোজা হয়ে যাবে, তাহলে এটা একটা সিস্টেম নিয়ম। লাইক মনে করেন যখন মানুষ কন্ট্রাক্টররা বিল্ডিং বানায়, দেখবেন কিছু তাকে ভুল, মানে যদি নতুন কেউ ডিজাইন করে তাহলে অনেক সময় দেখবেন যে দরজা খুলতে পারতেছে না, দরজা ছোট হয়ে গেছে, হ্যাঁ, যে মালামাল ঢুকতেছে না, অনেক প্রবলেম থাকে। কিন্তু এইগুলা কিন্তু তারা একটা নিয়ম, একটা সিস্টেম, একটা স্ট্যান্ডার্ড রুলস মেনে কাজ করে, তাই না? যে সবাই জানে যে যত মানুষ বাড়ি করে বা মানে সিভিল ইঞ্জিনিয়াররা জানে দরজার মাপ কত, হাইট কতটুকু হয় আর ওয়াইড কতটুকু হয়, একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। কিন্তু ঘরের দরজা একরকম, মেইন ডোর একরকম, বাথরুমের দরজা একরকম সাইজ হয় না? আর বাথরুমের দরজা যদি মেইন ডোরের সাইজ হয় তাহলে কিন্তু আর মনে করেন যে কোনো কিছু ঢোকাতে পারবে না দরজা দিয়ে, মালামাল সুপার সেট জীবনে ঢুকবে না, এরকম হবে। তো এই কারণে ডিজাইন করতে গেলেও কিছু ডিজাইনের বেসিক কিছু রুলস আছে, ঠিক আছে, যেটা বলে ডিজাইন প্রিন্সিপাল, মানে ডিজাইনের একটা সিস্টেম। সেই ডিজাইন প্রিন্সিপাল কি, ডিজাইন দেখেন এখানে ডিজাইন প্রিন্সিপাল, দ্য 5 বেসিক প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন, দেয়ার ইম্পর্টেন্স, মানে 5টা গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপাল আছে। হ্যাঁ, 5টা আরো বেশিও আছে, মানে অনেকে বলে 8টা, কেউ বলে 12টা, মানে এক একজন এক এক ভাবে বের করেছে। তো আমরা সবগুলোই দেখব। প্রথমটা দেখেন কি, প্রথমটা হচ্ছে অ্যালাইনমেন্ট। মানে অ্যালাইনমেন্ট আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই। মনে করেন আপনি একটা লেখা লিখবেন, আমরা অনেক সময় পয়েন্ট আকারে লিখি না, এটা মনে করেন একটা হেডলাইন। এবার আমরা অনেক সময় এরকম পয়েন্ট দিয়ে দিয়ে লিখি না, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট দিয়ে লিখি না, যে হচ্ছে 01 রাইট নাম্বারিং, নাম্বারিং বলে আর কি, বা এরকম করে লিখি না? হ্যাঁ, এখন অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়, দেখেন এখানে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট দেখছেন 3টে ডট সমান সমান। এখন আপনি এই যখন এইটা লিখতেছেন হঠাৎ করে একটা এরকম হয়ে গেল, একটা মনে করেন যে একটু এই জায়গায় চলে গেল, এই যে ডিজাইনের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেল। কখনো অ্যালাইনমেন্ট নষ্ট করা যাবে না, তাহলে ভালো লাগবে না আপনার ডিজাইন। আপনার যত সুন্দর কালারই দেন, যত ভালো ফন্টই দেন, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে গেলে আর ভালো লাগবে না। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? মানে ধরেন হালকা একটু সরে গেল, ডিজাইনের ভাষায় এই দেখেন এই পাশে গ্রিড টানা যায়, যে একটা গ্রিড দেখছেন, এই যে আমি এখান থেকে ধরে নাম্বার লেখা নাই যে ছোট 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 ছোট, এখান থেকে ধরে টান দিচ্ছি, এটা একটা দাগ, রুলার, আবার ব্যাক করে দিয়ে আসা, এই মুভ টুলটা সিলেক্ট করে এটা টান দিতে হয়। এই যে এটা হলো এই, এটা মাপ নেওয়ার জন্য। হ্যাঁ, লাইক মনে করেন ওই যে দড়ি টানায় র্যাকেটের কোট কাটি না, ওই টাইপের, মানে একটা নিশানা দেওয়ার জন্য একটা রুলার। এই রুলার আবার এটা টান দিয়ে ব্যাক দিয়ে আসা যায়, এই টান দিয়ে আবার ব্যাক দিয়ে আসতে পারবেন। এটা কিভাবে আসবে, যদি না আসে কন্ট্রোল আর চাপ দিলে এটা আসবে, যদি না থাকে সফটওয়্যার দেখতে না পান, কন্ট্রোল আর চাপ দেবেন আসবে, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে। কন্ট্রোল প্লাস আর, কন্ট্রোল আর, কন্ট্রোল চাপে ধরে আর ক্লিক করলে এটা যাবে আসবে, ঠিক আছে? তা প্রিন্সিপালের একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আপনার সবসময় যে সাবজেক্টই হোক না কেন তার একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থাকবে। আপনি মনে করেন যে একটা বল নিছেন, এরা এইখানে মনে করেন যে এরকম করে ঠিক করছেন, আমি অল্টার চাপ দিয়ে টান দিচ্ছি, শিফট অল্টার চাপ দিয়ে। এখন এই দেখেন এখানে কি হয়েছে, এখানে দেখেন এই গ্যাপটা একটু বেশি বড় হয়ে গেছে, এই ফাঁকাটা এর থেকে এটা দূরত্ব একটু কম, এর থেকে এটা আর একটু কম, এর থেকে আর একটু কম, তাই না? এটাও কিন্তু একটা ভুল, এটাও কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে একটার সাথে আরেকটার অ্যালাইনমেন্ট ঠিক না। দেখেন এটা কিন্তু মেলা বেশি ফাঁকা না, এই দেখেন আপনার এতখানি ফাঁকা, আর এইটা অতখানি না, তার মানে এখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই। অ্যালাইনমেন্ট সাইডেও হইতে পারে, উপর নিচে হইতে পারে, বোঝা গেছে? অ্যালাইনমেন্ট যে মানে যে শুধুমাত্র আপনার এই এক সাইডে একটা এরকম চলে আসে তা না। তাহলে কি করতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে টোটালটারে একবার সিলেক্ট করবো, করে এই দেখেন উপরে দেখছেন মুভ টুল সিলেক্ট থাকবে, অন্য টুলস না, মুভ টুল। এখানে কিন্তু দেখছেন কতগুলো অপশন চলে আসছে, এইখানে একটা অপশন আছে, এটা দিলে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে। দেখেন এখন সবকটার গ্যাপ সমান, এই যে এইটা
ডিস্ট্রিবিউট, এই দেখেন এখানে লিখেছে অ্যালাইন, ঠিক আছে, বোঝা গেছে? এই অ্যালাইনমেন্ট অনেক ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনের প্রিন্সিপাল মানে ডিজাইনের বলা যায় মূল মন্ত্র, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনি ঠিক রাখলে দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যাবে, আপনার কিছুই করা লাগবে না, দেখবেন ডিজাইন অটো যা বানাচ্ছেন একটা সুন্দর একটা সিস্টেমে তৈরি হচ্ছে। এরপর আছে রিপিটেশন। রিপিটেশন বলতে বোঝায় অনেক ডিজাইনে দেখবেন আপনি ডিজাইনে মনে করেন এরকম একটা শেপ দিলেন, এই পাশে সেম শেপ আপনি অল্টার চাপ দিয়ে টান দিয়ে এই পাশেটা দেন, এটারে বলে রিপিটেশন। আর মাঝখানে মনে করেন কন্টেন্ট, ধরেন আপনি এখানে এটা লিখলেন, একটা কথা লিখলেন, এখন আপনি খেয়াল করে দেখবেন এই জিনিসটা কিন্তু হঠাৎ করে চোখে পড়তেছে বেশি, তাই না? আর এই পাশটা ফাঁকা ফাঁকা লাগে, মানে সব দিক আছে বাট এইখানে কেমন যেন মনে হচ্ছে এই সাইডটা একটু বেশি ভারী। সো এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য অল্টার চাপ দিয়ে একটা কপি করে এই জায়গায় দিলাম। এখন দেখেন টোটালটা মনে হচ্ছে একটা ব্যালেন্স হয়েছে, রিপিটেশন প্লাস ব্যালেন্স বলে এটারে, হ্যাঁ। মানে সেম জাতীয় জিনিস আপনি, আমরা যে বিজনেস কার্ডে আগে যে দেখছিলাম না, বিজনেস কার্ড বা ই বানানোর সময় যে পেন্সিল দিয়ে আপনাদের বানানোর সময় দেখাচ্ছিলাম না, যে এরকম যদি আমরা কোনোটা নিই, সেম ভাবে আমরা এইখানে একটা নিয়ে নিলাম, তাইলে ভালো লাগে। একই জিনিস কপি করে ওই পাশে দিই না, হ্যাঁ, দেখবেন এইটা ম্যাক্সিমাম ডিজাইনে অনেকে করে, করলে কি হয় এটা এটা একটা সৌন্দর্য তৈরি করে, কারণ আপনি এক পাশ দিলেন এক পাশ দিলেন না, হবে হবে না তা না, কিন্তু ওই যে রিপিটেশন যে ভাবটা ওই জিনিসটা থাকে না, একটা জিনিসের একটা ব্যালেন্স থাকে। আরো আসতেছি, ছেলে বলছে রিপিটেশন, দেখেন এই পাশে তিনটা দিছে, সেম ভাবে এই পাশে তিনটা দিছে, হ্যাঁ। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে বোঝায় আপনি যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেই জিনিসটা ফোকাস করা। লাইক দেখেন এই যে পেজটা, এই টোটাল পেজে তাকাইলেই কিন্তু এই জায়গাটা বেশি ফোকাস করছে, কারণ চারিপাশ সাদা মাঝখানে কালো, তাই না? কালো এরিয়ার মধ্যে কেন এটাও তো হালকা একটু সাদার মধ্যে দিতে পারতো, কিন্তু দেবে না এরা, কারণ এই যে কন্ট্রাস্ট, দেখেন একটা জিনিস কন্ট্রাস্ট বলতে বোঝায়, ধরেন আপনি, আমি আপনার যদি বোঝাই, এই যে লেখাটা, এই লেখাটা আমি এই কালার দিলাম বা এই কালার দিলাম, মানে লাইট কালারের উপরে ডার্ক কালারের কন্টেন্ট। যদি ব্যাকগ্রাউন্ড লাইট কালার হয়, লাইট কালার মানে কি, যে কালার আলো হালকা, আর তাহলে আপনার যে লেখা হবে বা যে শেপ হবে যা কিছু হবে সেগুলো হবে একটু ডার্ক। রেড দিলে একটু ডার্ক রেড দেবো, ঠিক আছে, এরকম রেড দেবো। কিন্তু আপনি যদি এরকম হালকা রেড দেন তাহলে কিন্তু আর বোঝা যাবে না, এইটারে বলে কন্ট্রাস্ট, ঠিক আছে। যাদের চোখের সমস্যা তারা এটা দেখতে পাবে না, আর আপনি একটা ডিজাইন বানালেন যাদের চোখে একটু প্রবলেম রয়েছে, চশমা দিয়ে দেখতে হয়, সে পড়তেই পারলো না, তাহলে তো লাভ হলো না। ডিজাইন হচ্ছে প্রবলেম সলভিং, মানে একটা প্রবলেমকে সমাধান করা ডিজাইনের দিয়ে, বা ডিজাইন হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন। এখন বিজ্ঞাপন মানুষের সবার যাতে বুঝতে পারে সেরকম ভাবে বোধগম্য বানাতে হয়। খুব সুন্দর ডিজাইন হয়েছে, লেখাগুলো এত ছোট ছোট দিচ্ছে কেউ পড়তে পারতেছে না, তাহলে কিন্তু হবে না। তো এই যে এইটার বলে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কি, যখন ব্যাকগ্রাউন্ড লাইট কালার হবে তখন এইটা দিতে হবে একটু ডার্ক বা একটু কন্ট্রাস্টি কালার। আবার যখন ব্যাকগ্রাউন্ড হবে মনে করেন ডার্ক কালার, তখন এইটা দিতে হবে এই লাইট কালার বা যে কোনো এই দিকের কালার, হ্যাঁ। আপনি যদি এইটা যদি এবার এই দেন তাহলে কিন্তু আর মানুষ দেখতে পাবে না, বুঝতে পারবে না। এটার বলে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে নির্ভর করে কাজ করতে হবে, আরো আমি ভালো করে বোঝাই দিব না। তাহলে কি গেল, অ্যালাইনমেন্ট, তাই তো, এগুলো মুখস্থ থাকতে হবে। রিপিটেশন, কন্ট্রাস্ট, এটা হচ্ছে হায়ারেসি বলে। হায়ারেসি মানে বোঝায় যে একটা জিনিস মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এইভাবে একটা অ্যালাইনমেন্ট। যেমন আমরা হায়ারেসি দেখতে যে আমরা স্কুলে যখন পিটি করতাম তখন দেখতাম ছোটগুলোর সামনে দিত আর আস্তে 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 বড় হতো, এটার বলে হায়ারেসি। মানে কি, এতে আস্তে 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 মানুষ, এখন যদি আপনি ছোটটারে একদম মাঝখানে দিলেন, বড়টারে লম্বাটারে সামনে দিলেন, মানে মিডিয়াম গুলোরে ছড়াই ছিটাই দিলেন, তাহলে কিন্তু একটা হজবরল লাগবে না দেখতে, বুঝতে পারছেন বিষয়টা? যে এই হলো, এইটার বলে হায়ারেসি। যেমন ধরেন আপনি দোকানে যাবেন, বাচ্চাদের জামা এক পাশে আছে ছোটগুলা, এরপরে আছে একটু সিনিয়রদের মানে একটু আর একটু বড়দের, তারপরে আছে আর একটু বড়দের। এই যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ ভাগ করে দিচ্ছে, এতে কি হয়, মানুষ বুঝতে সুবিধা হয়। আর আপনি যদি দিতেন মনে করেন
সাপোজ জুতোর রেখে একটা জুতো এখানে আছে আর একটা জুতো ওই পাশে রেখে আছে, একটা একটা করে সব এখানে আর একটা একটা করে ওইখানে, তাহলে এটা বিপদ না? এটাকে বলে হায়ারেসি, মানে একটা জিনিস ক্রমবিন্যাস ভাবে সাজানো। ঠিক আছে, এবার বলছে ব্যালেন্স সিমিটারি। ব্যালেন্স সিমিটারি বলতে বোঝায় ডিজাইনের ব্যালেন্স বলে একটা জিনিস রয়েছে। লাইক মনে করেন আমি যদি আমার দাড়িপাল্লা দেখছি না, দাড়িপাল্লার এক পাশে অনেক মালামাল আর এক পাশে কম, তাহলে কি হবে? দাড়িপাল্লা কাত হয়ে যাবে না? আচ্ছা, নৌকার এক পাশে অনেক মানুষ আর এক পাশে নেই, তাহলে নৌকা উঁচু হয়ে যাবে বা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে না? তো ডিজাইনেও সেম ভাবে এরকম একটা ব্যালেন্সের একটা ব্যাপার আছে, ব্যালেন্স করে ডিজাইন করতে হয়। যেমন ধরেন ব্যালেন্স করে কেমন ডিজাইন করতে হয়, আচ্ছা আপনাদের আমি এখান থেকেই বুঝাই দিই। আচ্ছা এই দেখেন অ্যালাইনমেন্টের ব্যাপারটা, এটা একটা জিনিস উদাহরণ দেখাইছে। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট কি করছে দেখছেন? লেখাগুলো একদম এক বরাবর অ্যালাইন, দেখছেন? বুঝতে পারছেন? দেখেন এখানে কিন্তু লেখাগুলো একবারে এক বরাবর অ্যালাইন না? মানে কোনো পেজে যদি আপনি লেখেন, কোথাও যদি কিছু লেখেন, সেখানে লেখাগুলো সব বা সেই ডিজাইনগুলো যাতে একটা অ্যালাইন, নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্টে থাকে। এখন আপনি একটা ডিজাইন করতেছেন, তার মনে করেন যে লেখা লিখলেন ধরেন এই, ওটা হলো যে ডেভেলপার ডেভেলপ করে তার মানে মানে ধরেন একটা ওয়েবসাইট বানাতে গেলে কত হাজার হাজার লাইন কোড লিখতে হয়, এটা তো আমরা জানি। এমন দেখা গেল সে লিখছে ওই ওয়েবসাইটে বা আমাদের ওই ওয়েবসাইটে রিয়াক্ট নোট দেবে, তবে ওই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না। আর আপনি যদি ল্যাঙ্গুয়েজে হাত দেন তাহলে ওয়েবসাইট এরকম হবে না। তবে আপনি তো যে এসিও ট্রেনিং আপনি তো কাজ পান, আপনি যারা কাজ দেন এরকম যদি লিখি তাহলে একটা ছাড়া পাড়া হয়ে গেল না? আপনারা দেখবেন বই লেখে কিন্তু একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট দিয়ে, পেপার পত্রিকায় দেখবেন যে অ্যালাইন অ্যালাইন কলম, মার্জিন সমান হবে, মার্জিন হ্যাঁ সমানভাবে মার্জিন থাকে, ওইটারে বলে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, তো এই দেখেন এইখানে যদি আমরা এইভাবে না করে আমরা এটারে যদি একদম এই লেখাটা যে বরাবর আছে, এই জন্য রুলারটা টেনে নিতে পারেন আপনি। এই এটাকে আমি জাস্ট এই বরাবর অ্যালাইন করলাম, এটাকে আমি এই বরাবর অ্যালাইন করলাম। দেখেন এখন এটারে সরাই যদি দিই, এটা ভালো লাগতেছে না দেখতে? বোঝা গেছে? যখন কোনো কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে পাশের অ্যালাইন থেকে শুরু করেছেন, এটা আমরা করছি লেফট অ্যালাইন, রাইট অ্যালাইনও আছে। ঠিক আছে, রাইট মানে কি এই সাইডটাও সমান থাকতে হবে। তো যখন সাধারণত দেখেন এই সাইডটা অটোমেটিক সমান হয়ে গেছে অবশ্য, কারণ আমরা বক্স টেনে করছি তাই। এই অ্যালাইনমেন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে, নাহলে ডিজাইন কখনোই আপনি ভালো করতে পারবেন না, ডিজাইন ভালো হবে না, সম্ভবই না অ্যালাইনমেন্ট ফলো না করলে। ওরা এটা তাই দেখাচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে দেখেন দেখছেন এই ছবিগুলো সব কিন্তু একটা নির্দিষ্ট অ্যালাইনে আছে, এবং এই প্লাস এই লেখা দিয়ে একদম এই পর্যন্ত অ্যালাইন, আর এই পাশ থেকে দেখছেন এই ছবির সাথে ফিক্সড করে অ্যালাইন। বুঝা গেছে? মানে যে আপনার শুধু লেখাগুলো অ্যালাইন করতে হবে তা না, কিন্তু পুরো জিনিসটা একটা কন্টেন্ট গুলো একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকবে। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট। এরপরে বলছে রিপিটেশন। রিপিটেশন মানে সেম জিনিস একইভাবে রিপিটেশন দেখায়। এই দেখেন যে একটা পেজে 3টা প্রোডাক্টের ছবি রাখছে 3 রকম কালারের, তাই দেখেন এইখানে 4টে স্ট্রবেরি দিচ্ছে, এখানে 4টে কমলা লেবু দিচ্ছে, এখানে এটা মানে চন্দন দিচ্ছে 4টে না কি জানো। বুঝতে পারছেন? মানে ডিজাইনের সব কিন্তু একই, শুধু ফুলের কালার চেঞ্জ, ফুল চেঞ্জ, আর কিন্তু এখানে যা দিছে এখানেও তাই দিছে। এইটারে বলে রিপিটেশন, মানে একই রকম বাট কন্টেন্ট চেঞ্জ। বুঝা গেছে? এটা দিলে কি হয়, ভালো লাগে দেখতে। বুঝা গেছে বিষয়টা? দেখবেন আপনি একটা ঘরের দেয়ালে একটা ছবি টানালেন, এখন আপনি দেখা গেছে যে চাচ্ছেন যে একটা ছবি দিলাম আর নিচে 3টা ছবি দেবো। এখন একটা দিলেন ওই মাথায়, একটা দিলেন এই মাথায়, একটা দিলেন এইখানে, কেন? একটা ছবি দিলেন তার নিচে পরপর 3টে সাজা দিলেন, একটা সুন্দর অ্যালাইনমেন্টে থাকলো। একই রকম ভাবে রিপিটেশন, ছবি যদি সাইজ বড় ছোট হয়ে যায় তখন দেখবেন একরকম লাগবে, আর যদি একই সাইজে থাকে তখন দেখবেন একরকম লাগবে। হ্যাঁ, জয়েন করতে পারতেছে না, এই যে এই যে এই তো হচ্ছে তো
আর সে মেসেঞ্জারে নক দিতে পারেন, ফেসবুকের মেসেঞ্জারে। এই দেখেন রিপিটেশনের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে দেখেন যে সম্পূর্ণ কিন্তু আপনার একটা ডার্কিশ কালার, এর ভিতরে ফোকাস করার জন্য এইগুলো একটু কালারফুল লাগছে, দেখছেন, একটু লাইট কালার রাখছে এখানে, এইটারে বলে কন্ট্রাস্ট। এই যে এরপরে বলতে বোঝাচ্ছে কন্ট্রাস্ট, এটাও একটা কন্ট্রাস্টের উদাহরণ, যেমন সাদা লেখাগুলো সব কালো, একবারে ফোকাস করতেছে লেখাগুলো। এই দেখেন পিওর হলুদ, এর ভিতরে কালো একটা মনে করেন যে এখন এটাও যদি মনে করেন হলদে দিতেন তাহলে তো আর বোঝা যেত না। এটার বলে কন্ট্রাস্ট, কালার ফুটাই তোলা। আপনি যে জিনিসটা সাবজেক্টটা আপনি বুঝাইতে চাচ্ছেন, দেখাইতে চাচ্ছেন, সেটার বলে কন্ট্রাস্ট। আপনাদের একটা সহজ উদাহরণ দিলে বলবো কি জানেন, এই মনিটরের পিছনে দেখেন আপনারা, ডেল মনিটর কি করেছে, ওর পিছনে ওদের লোগোটা একদম কালোর উপরে সাদা একটা সিম্বল দিচ্ছে, কিন্তু ফিলিপস করেছে কি কালোর উপরে কালো করে খোদাই করে করেছে। দূরের থেকে এই ফিলিপস লেখাটা বোঝা যাবে না, ডেলটা বোঝা যাবে। তা ডেলের দরকার কি, ডেলের দরকার হচ্ছে ওরা একটা মার্কেটিং হবে ওই লোগোর কারণে। সে কিসের মনিটর, ডেল, তো দূরের থেকে দেখলে যাতে বোঝা যায় যে ওটা ডেলের, কিন্তু ফিলিপস দেখলে বোঝা যাবে না। সো এরা এখানে কন্ট্রাস্টনেসটা ইউজ করতে পারেনি, এটা এদের ডিজাইনের ভুল, বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন হায়ারেসি। ঠিক আছে, হায়ারেসি ক্রিয়েটেড অর্গানাইজেশন, মানে হায়ারেসি একটা মানে অর্গানাইজ ওয়েতে জিনিসটাকে ক্রিয়েট করা। ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে হেডলাইন, ইমেজ, আইকন, বডি কপি। এই যে দেখেন প্রথমে একটা বড় একটা লেখা, তারপরে ছোট, এবং ছোটগুলো আস্তে আস্তে সাজানো, এটারে বলে হায়ারেসি, মানে ক্রমবিন্যাস করে আর কি সিস্টেম করা। ওই যে বললাম পিটিতে আমরা যা করতাম, ঠিক আছে, এরকম ডিজাইন একটা রুলস করে করা করে আর কি। এরপর আছে ব্যালেন্স। লিখেছে ব্যালেন্স প্রোভাইডস stability and structure to a design, either thought symmetry or transition of element। এই যে ধরেন আপনি এইখানে একটা কম আছে বিধায় এইখানেও একটা কম রাখছে, বুঝতে পারছেন? এটা একটা মনে করেন যে সিস্টেম, মানে ধরেন এই পাশে থাকলে এই পাশে কম থাকলো, তাহলে দেখতে খারাপ লাগে, মানে ব্যালেন্স থাকে না একটা জিনিসের ডিজাইনের। সো এটা আবার এটা হচ্ছে ব্যালেন্স আবার দুই রকম, দেখেন একটা হচ্ছে ব্যালেন্স সিমিটারি, আর একটা হচ্ছে ব্যালেন্স কি টেনসিশন, মানে এক পাশে বেশি এক পাশে কম। এখানে কিছু জিনিস দেখাইছে ব্যালেন্স করার জন্য, যে এই পাশে লেখা দিছে, তো এই পাশে লেখা দিছে, এখানে একটা শেপ দিছে, এখানে একটা শেপ দিছে। এখন যদি আপনি এইখানে দিতেন না, এইখানে দিতেন, তাহলে কিন্তু আর ব্যালেন্স থাকতো না, বোঝা গেছে? একই জিনিস মানে করে দেয়া আর কি। দেখেন এই যে টোটাল একটা পেজ, এই পেজের উপরে এইখানে এতগুলো লেখা লিখছে, এবার যদি নিচে যদি কিছু না দিত, ফাঁকা থাকতো, তো এই কারণে ব্যালেন্স করার জন্য নিচে একটা ছবি দিয়ে দিছে, দেখছেন? এখন এই পাশে যতটুকু ভারী, এই পাশে ততটুকু ভারী, এটার বলে ব্যালেন্স, ঠিক আছে? আর এরপর আছে কনক্লুশন। কনক্লুশনটা কি? ও আচ্ছা, না কনক্লুশন না, ওটা জাস্ট ঠিক করেছে। তো এই হলো ডিজাইন প্রিন্সিপাল, কন্ট্রাস্ট, রিপিটেশন, অ্যালাইনমেন্ট, আর এটা আছে প্রক্সিমেট্রি। কন্ট্রাস্ট, ব্যালেন্স, এই যে এখানে বোঝাচ্ছে, রিপিটেশন, হায়ারেসি, রিথম, হোয়াইট স্পেস, কালার, মুভমেন্ট, বিভিন্ন এরকম আরো কিছু আছে, যেমন ধরেন লাইন নিয়ে কিছু আছে, কালার, শেপ। কিন্তু এই যে আমরা চারটে দেখলাম না, এই চারটে বলে হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। হ্যাঁ, কিছুটা বোঝা গেল না ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে? এবার আমরা ডিজাইন করার জন্য এই প্রিন্সিপালের উপর বেস করে আমরা ডিজাইন করলে দেখবেন ডিজাইন ভালো হবে। প্রিন্সিপালের উপর বেস করে মানে ধরেন যেখানে আপনার কালার নিছেন ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার, তাহলে এখানে লাইট কালার দিয়ে ফুটাই তুলতে হবে কন্টেন্ট, এই টাইপের জিনিসগুলো। আচ্ছা এ বাদেও আমাদের ধরেন ফটোশপে কিছু বেসিক জিনিস আছে। বেসিক জিনিস বলতে বোঝায় কি, যেমন লেয়ার স্টাইল, আগের দিন আমরা দেখছিলাম না লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল কি জিনিস? লেয়ার স্টাইল হচ্ছে কোনো লেয়ারকে স্টাইল করা।
আমরা যখন কোনো লেয়ার নিই, এই লেয়ারটাকে স্টাইল করার জন্য লেয়ার স্টাইল, বুঝা গেছে? যেমন আপনি দেখবেন আমরা যখন একটা লেখা লিখি, লিখলাম মনে করেন ডিজাইন, এই কথাটা লিখলাম, সাইজটা বড় করলাম। এখন এই যে কথাটা, এই লেখাটাকে আমি চাচ্ছি 2 কালার করব, গ্রেডিয়েন্ট করব, বুঝা গেছে? তারপর অনেক জায়গায় দেখেন না লেখাটা 3Dর মতো মোটা দেখা যায়, লেখাটা একটু অন্য গোল্ড কালার দেখা যায়, বিভিন্ন রকম কালার মালা দেখা যায় না লেখায়। টেক্সট স্টাইল বলে সার্চ করে দেখেন, এই যে দেখেন এই যে জিনিসগুলা, এ একটা বানাইছে, এটা মনে হচ্ছে যে আগুনে একদম পোড়া একটা ভাব, ঠিক আছে? এই যে একটা, এই যে জিনিসগুলা, এগুলো কিভাবে করে? এগুলো সব লেয়ার স্টাইল দিয়ে করে, বুঝতে পারছেন? এগুলো কি দিয়ে করে বলেন, ভালো করে বলেন। লেয়ার লেয়ার স্টাইল দিয়ে করে। লেয়ার স্টাইলে মানে একটা লেয়ারকে স্টাইলিস্ট করা। এই দেখেন এই একটা, এইগুলা, এই লেখাটা কি মনে হচ্ছে যে অরেঞ্জ কালার না, আর নিচে আবার কালো একটা ই না। ধরেন আমরা এই ডিজাইন কথাটা লিখলাম, ডিজাইন কথাটা লিখে আমরা ফন্ট স্টাইল দিলাম, মনে করেন যে এটা ফন্ট স্টাইল দিলাম এখান থেকে, ওকে, ডিজাইন, এইটাকে চাচ্ছি আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করতে গেলে ধরেন এটাতে আমরা শুধু ডাইরেক্ট কালার দেওয়া ছাড়া তো আর কিছু দিতে পারতেছি। আচ্ছা, এইটাকে গ্রেডিয়েন্ট করতে হবে কিভাবে, এটাকে লেয়ার স্টাইল দেবো কিভাবে? আমি চাচ্ছি এর পাশে একটা বর্ডার যাবে, দেখেন অনেক লেখার স্টাইল পাশে কিন্তু বর্ডার থাকে, স্ট্রোক যারে বলে, দেখছেন এর পাশে কিন্তু কালো একটা স্ট্রোক, আবার মনে হচ্ছে 3Dর মতো মোটা, তাই না? দেখেন আমরা কিভাবে বানাতে পারি এগুলা। ধরেন এই ডিজাইন, এই যে ফাঁকা একটা জায়গা না ডিজাইন লেখার, এখানে এই লেখার উপরে ক্লিক করলে রিনেম চেঞ্জ করা যায়, এর উপরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়, লেখার উপর ক্লিক করলে ডাবল ক্লিক, এটা রিনেম চেঞ্জ করা যায়, বুঝতে পারছেন? আর এই যে ফাঁকাটা জায়গা না, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন লেয়ারের, তাহলে লেয়ার স্টাইল ওপেন হয়, দেখছেন? যে লেয়ার তার একটা স্টাইল দিতে পারবেন আপনি এখান থেকে, বোঝা গেছে? বা এই যে আপনি লেয়ার থেকে, এই যে লেয়ার স্টাইল, এই যে ব্লেন্ডিং অপশন, বিভিন্ন অপশন আছে, এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করতে হয়, এখানে লেয়ার স্টাইল চলে আসছে না, আসছে? আচ্ছা, এবার আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখেন এক একটা টিক দিতে হয়, এর মানে ক্লিক করতে হয়, এখানে এটা ক্লিক করেন, দেখেন একটু কেমন টাইপের ভাব চলে আসছে না, দেখেন লেখার ভিতরে, হ্যাঁ একটু 3D মনে হচ্ছে না, দেখেন যে, বোঝা গেছে? বোঝা যাচ্ছে কি হালকা? শ্যাডো টাইপের একটা কেমন ডেপ টাইপের মোটা মোটা মনে হচ্ছে না এটা? এটা স্টাইল, এইভাবে মনে করেন আপনার এখানে এটা হচ্ছে স্ট্রোক, এটার নাম কি হচ্ছে স্ট্রোক, বুঝতে পারছেন? আসছে না কালারটা, স্ট্রোক বর্ডার, আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন স্ট্রোকের, যে কালার আপনি দেবেন। এখন কথা হচ্ছে যে ওই যে কন্ট্রাস্ট মেনটেন করতে করতে হবে, যেহেতু লাল কালার দিচ্ছি আমি একটু, আর ব্যাকগ্রাউন্ড আছে হচ্ছে সাদা কালার, তো এইখানে আপনি যদি এরকম দেন তাহলে কিন্তু বোঝা যাবে না, এখানে কন্ট্রাস্ট অনুযায়ী একটু ডার্ক কালার দিতে হবে, তাই না? এইখানে এই হচ্ছে ওই ডিজাইনের প্রিন্সিপাল, সব জায়গায় লাগবে। এইখানে একটু সাইজ বড় করে দেন, দেখেন এটা সাইজ বড় হচ্ছে, ওকে করলাম, বোঝা গেছে? এবার একটু 3Dর মতো করবো, কিভাবে 3Dর মতো করবো? এই লেখাটা আর ডুপ্লিকেট করবো, ওকে, এখানে দুটো না, এখানে দুটো না, এইটা লাল কালারের জায়গায় কালো কালার করে দেবো, তাহলে পিওর কালো হয়ে গেল না এটা, হয়েছে? আর ডাবল ক্লিক করে স্ট্রোকটা একটু বাড়াই দেবো, এই বড় করে। এবার আপনি এটার উপরে উঠান, এর নিচে নিয়ে যান, এই দেখেন এবার একটু মোটা 3D মতো মনে হচ্ছে না ওই টাইপের? এখন এখানে কিন্তু দুইটা, এবার মনে, হ্যাঁ লেখার কালার ডাবল ক্লিক করে এখানে কালার চেঞ্জ করে দিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টের কালার চেঞ্জ করে দেখাইছি না, মনে নেই, প্র্যাকটিস করেননি?
আচ্ছা, এই যে ফন্টে ডাবল ক্লিক করবেন, করে এখান থেকে কালার চেঞ্জ করে দেবেন, যে কালার দেবেন সেই কালার হবে। যেহেতু আমার বর্ডার কালো কালার, আমি শ্যাডো কালো কালার, সেই কালো দিলাম, কারণ কন্ট্রাস্ট মেনটেন করতে হবে এখানে। এবার আসি ডিজাইনে, আপনি চাচ্ছেন এখানে লাল কালার না, এটা একটা গ্রেডিয়েন্ট কালার হবে, মানে দুই কালার হবে। তাহলে কি করবো, আবার এই এফেক্টস এর উপর ডাবল ক্লিক করতে পারি, করলে লেয়ার স্টাইল আসবে। এখানে দেখেন এই যে ইনার শ্যাডো, মানে ভিতরের দিকে একটা শ্যাডো ছায়া, এখানে ইনার গুলো, ভিতরের দিকে একটা গুলো, দেখছেন কিভাবে ডিজাইন ডিজাইন আস্তে আস্তে মানে সুন্দর করা যায়। সাইজ বাড়ান। আচ্ছা, এই গুলোটার কালার মনে করেন দেবো হচ্ছে একটু ইয়েলিশ কালার, এই যে ইনার শ্যাডোটা উঠাই দিলাম, এই দেখেন, বা এটা উঠাই দিলাম, স্ট্রেংথ দেওয়া যায়, কালার ওভারলি, এটা তো কালার ওভারলি, কালার চেঞ্জ করার জন্য এই যে গ্রেডিয়েন্ট ওভারলি, এটা ক্লিক করবো, এই দেখেন গ্রেডিয়েন্ট। আরেকদিন যাবো তো অপেক্ষা করো। হয়েছে না, তিন কালার গ্রেডিয়েন্ট ওভারলি দিয়ে ওকে করে দিলাম, বোঝা গেছে? এইভাবে টেক্সট গুলোরে সুন্দর করে ডিজাইন করতে হয়। ভাইয়া টেক্সট বাদে অন্য কোনো কিছু সাথে হ্যাঁ, অন্য 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 কিছুর উপরে দেওয়া যাবে। ধরেন আমি এটাকে সাইডে রাখি, সাইডে ছোট করে দিই, দুটোকে ধরে এখানে ছোট করে রাখি। আপনি মনে করেন এটা শেপের উপরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? শেপের কালার দিলাম, মনে করেন যে ব্লু কালার দিলাম, এই এই যে এখানে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক, তাহলে লেয়ার স্টাইল আসবে। হ্যাঁ, এখানে মনে করেন দিলাম হচ্ছে ইনার শ্যাডো, ভিতর দিকে একটা শ্যাডো, এখানে সাইজ আছে দেখেন, এই বাড়ানো কমানো যায়, ডিসটেন্স। আপনি চাচ্ছেন ছায়া দেবেন, এই দেখেন নিচে আছে ড্রাফট শ্যাডো, দেখছেন? এই ড্রাফট শ্যাডোতে ক্লিক করেন, শুধু টিক দিলে হবে না, টিক দিলে কিন্তু এর অপশন আসবে না। এই লেখার উপর ক্লিক করলে এটা তখন ব্লু হয়ে যাবে, তখন আপনি তার অপশন গুলো পাবেন। এবার এখানে কালার কি, যেহেতু আমার ধরেন একটা লাল লাইটের শ্যাডো কিন্তু লাল হালকা লালচে পড়ে, তো এখানে ব্লু আছে, তাহলে এখানে ব্লুর শ্যাডো হবে একটু ব্লু টাইপের, একটু ডার্ক ব্লু টাইপের, কারণ শ্যাডো তো সবসময় কালো হয়। এবার দেখেন সাইজ, সাইজ দিলে বাড়ে, এই দেখেন ছায়া। আর এটা হচ্ছে ডিস্টেন্স, মানে কোন দিকে শ্যাডোটা হবে। আপনি চাচ্ছেন একটু অপাসিটি কমাই দেবো হালকা, এই দেখেন মনে হবে এটা, আপনি মাউস দিয়ে এটা কন্ট্রোল করতে পারেন নিজে। এটা আলাদা লেয়ার হলো, লেয়ার না, এটা একটা ইস্টোর মধ্যে একটা ইফেক্ট তৈরি হলো। ইফেক্ট মুভ করার জন্য। হ্যাঁ, এই যে এইটা ওপেন থাকতে হবে, নাহলে মুভ করা সম্ভব না। বোঝা গেছে? এই যে আপনি চাইলে একটা লেখার উপরেও করতে পারেন, ধরেন নিলাম শ্যাডো, ডিও ডাব্লিউ, এই কালারটা কিন্তু এখানে ফুটতেছে না, কারণ আমার কন্ট্রাস্ট নাই, তাহলে হালকা একটু ডার্ক দিলাম, ড্রাফট শ্যাডো। এখন দেখেন এই কালারের শ্যাডো যদি ব্লু কালার হয় তাহলে কিন্তু ভালো লাগছে না। শ্যাডো হবে এখানে এই কালারের উপরে ক্লিক করলে এরকম বক্স আছে, তখন এই কালার শ্যাডো হবে, এই কালারের ডার্কটা হবে, তাহলে দেখতে ভালো লাগবে। ডিস্টেন্স, সাইজটা একটু কমাই দিই, এটা একটা স্ট্রোক দিয়ে দিই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট ওভারলে। বোঝা গেছে? ভাই স্টকের কাজ কি? স্ট্রোকের কাজ সাইডে একটা বর্ডার নিয়ে আসা, এই দেখেন সাইডে কিন্তু একটা বর্ডার নিয়ে আসছে, এই দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ফন্টটার নাম কি? এই ফন্টের নাম কি, আফটার, আপনার শক, আফটার শক, বুঝতে পারছেন? আমরা অনেক ধরনের এই লেয়ার স্টাইল দিয়ে অনেক ধরনের স্টাইল তৈরি করতে পারি। কেমন, ধরেন একটা কালো কালার নিলাম, নিয়ে এখানে একটা লেখা লিখলাম,
এখানে নাম দিলাম লাইট। কালারটা দিলাম হচ্ছে একটু লাইট কালার। এবার লেয়ার স্টাইল ডাবল ক্লিক করি, করে একটা অপশন আছে সেটার নাম হচ্ছে আউটার গুলো, মানে বাইরের দিকে গুলো বের হয়। এই দেখছেন আউটার গুলো, নয়েজটা কমাই দিয়ে দেখছেন বাইরের দিকে একটা গুলো মনে হচ্ছে না লাইটের মতো। অপাসিটি কমায় বাড়ায় সাইজ বড় ছোট করে আপনি করতে পারেন। হ্যাঁ। এবার ইনার গুলো মানে ভিতরের দিকে গুলো হবে, কি টাইপের গুলো হবে, এই টাইপের গুলো। দেখেন মনে হচ্ছে না লাইটিং ভাব, কারণ এটা রিয়েলিস্টিক করতে গেলে কি হয়, একটা লাইট যদি জ্বলে তার ব্যাকগ্রাউন্ডে একটু আলো পড়ে না, তো একটা নিউ লেয়ার নেবো। দেখেন এই লাইটের নিচে নিয়ে কি কালারের লাইট পড়ছে, এই কালারের লাইট। তো ব্রাশ নিলাম, এই যে এই কালারের লাইট, খেয়াল করে দেখেন এখানে জাস্ট একটা সফট হালকা, এটা বেশি বেশি হয়ে গেছে, সো এটা অপাসিটি কমাই দেবো। মনে হচ্ছে না এবার একটা লাইটের গ্লো চারিদিকে বেরোচ্ছে। এবার এইটার উপর ডাবল ক্লিক করি, আবার লেয়ার স্টাইলে যাই, ড্রাফট শ্যাডো দিই, যেহেতু ছায়ার সবসময় আলোর লাইটের নিচে কিন্তু বেশি মানে বলে না প্রদীপের নিচেই থাকে অন্ধকার, তো এরকম লাইটেরও কিন্তু গোড়ায় ল্যাম্পপোস্টের গোড়ায় দেখবেন অন্ধকার, চারিদিকে আলো বেরোচ্ছে, তো সেই আলোটা মানে এইটা দিই। হ্যাঁ মনে হচ্ছে না এবার একটা লাইটের ভাব। তো এইভাবে মনে করেন বিভিন্ন ধরনের ইফেক্ট ডিজাইন স্টাইল আপনি করতে পারবেন, যেটা বলে নিয়ন লাইট ইফেক্ট, নিয়ন লাইট। এই দেখেন এই ধরনের এই লাইট গুলো দেখেন না, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে একটা মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইগুলো নিলেই হয়ে যায়, এই লেয়ার স্টাইল দিয়ে করা। বোঝা গেছে? এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা নিলাম, নিয়ে তাহলে আমি কালার চেঞ্জ করতে পারছি ইচ্ছা মতো। এটা কি স্যাচুরেশন? এটা তো একটা কালার ইফেক্ট, এই যে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এরকম একটা ইফেক্টের বক্স আসে, আপনি এটা ই করবেন সেই কালার হবে। এখন হলুদে নিয়ে গেলাম হলুদ কালার, এইদিকে নিলাম এই কালার। বুঝা গেছে? আপনারা সবাই একটু লেয়ার স্টাইলটা ওপেন করেন, করে একটু প্র্যাকটিস করেন। এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে, এখনো কাজ চলছে, মাটি চড়ছে।
ওকে, আচ্ছা তাহলে একটা কাজ দেখি। এই মনে করেন একটা ব্যানার, ঠিক আছে? আপনাদের কি মনে হয় এই ব্যানারটা বানাইতে পারবেন? হ্যাঁ, কি ব্যাপার, এটা বানাইতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, এখানে কি কি কাজ করেছে একটু আগে বুঝে নেন। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, হ্যাঁ, একটা মানুষ দৌড়াচ্ছে, একটা মানুষ দৌড়ানোর ছবি আগে কেটে এনে আগে এই সাইজের একটা পেজ নিতে হবে, তাই না? পেজটা ওয়াইড বেশি, হাইট কম, তাই তো? ওয়াইড যদি হয় 2000, হাইট হলো 1000 পিক্সেলে, হ্যাঁ। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিল, ব্যাকগ্রাউন্ডে কি একটা রোডের ব্যাকগ্রাউন্ড প্লাস এটা আকাশ, তাই তো? মানে একটা রাস্তা দিয়ে একটা ল্যান্ডস্কেপ আর কি, মনে হচ্ছে ওই টাইপেরই। একটা মানুষ দৌড়াচ্ছে এরকম একটা মুভমেন্টের একটা ছবি এই ডান পাশে, তাই না? এবং সেই মানুষটাকে হালকা করে কপি করে কেটে এই পিছনের দিয়ে অপাসিটি কমায় দিছে, তাই তো নাকি? জি। আচ্ছা, এখানে একটা কথা লিখছে গ্রেটেস্ট, কি না কি গেটস কা আচ্ছা, গেটস কা ডিজাইন লিখেছে। তার মানে একটা সাদা লিখছে, একটা ইয়েলো রাখছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ডার্ক এখানে কন্ট্রাস্ট করার জন্য। যেমন দেখেন এই অ্যালাইনমেন্ট কিন্তু একদম সমান এটার সাথে, এটা ইটালিক ফন্ট বাট এই অ্যালাইনমেন্ট কিন্তু সহজ সোজা একদম, দেখছেন? বুঝতে পারছেন? এখানে রান লাইক ইউ অ্যাডভার্টাইজ সামথিং ডট 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 তারপরে দিয়ে www পারা যাবে না বানানো? হ্যাঁ, আপনারা এই সেম পার্সন খুঁজে নাও পাইতে পারেন, বাট দৌড়াচ্ছে এরকম একটা ছবি থেকে কাটতে তো পারবেন নাকি? আচ্ছা, এই সেম ব্যাকগ্রাউন্ড নাও পাইতে পারেন, জাস্ট রোড সাইড ভিউ বলে সার্চ দিলে অনেক ছবি চলে আসবে নাকি? আচ্ছা, চেষ্টা ছবিটা করেন। কাটবো কি পেন্সিল দিয়ে কাটবো না? পেন্সিল দিয়ে কাটতে হবে, পেন্সিল দিয়ে কাটতে হবে। আচ্ছা, আমি আপনাদের বানান দেখাই, তারপর আপনাদের আমি বাসায় কাজ দিয়ে দিব, হ্যাঁ? আচ্ছা, এই যে ধরেন আমি আগে এটা মানে সব কাজ করবেন কি জানেন, প্রথম দিকে আপনাদের দরকার হচ্ছে দেখে দেখে ডিজাইন করা, বুঝতে পারছেন? না হলে আপনি এখন হুট করে আপনি যদি বলে একটা ব্যানার বানান, আপনারা কিন্তু পারবেন না। আপনার কি করতে হবে, বুঝতে হবে, দেখতে হবে যে কিভাবে ব্যানার হয়, কিভাবে বানায় ব্যানার। আচ্ছা, প্রথমে আমি একটা পেজ নিয়ে নিই, পেজের সাইজ ধরেন 1920 1080 এই সাইজে একটা পেজ নিলাম, 8 জিবিতে নিলাম, হ্যাঁ, ঠিক আছে? এবার কি আছে দেখি, এটা ব্লু টাইপের, তাই না? পুরো ব্যাকগ্রাউন্ডটা ব্লু টাইপের না? এটা ব্লু কালার নিয়ে নিলাম, মানে একটু ব্লু মানে সায়ান টাইপের, এই টাইপের কালারটা, এরকম টাইপের একটা কালার দেওয়া, ঠিক আছে? এবার আমি একটা ধরেন এই যে রোড সাইড ভিউ বলে সার্চ করলে দেখেন ছবি চলে আসে, কিন্তু এই যে আপনার এই সব কাজের জন্য আপনাকে গুগল সার্চ করাও জানতে হবে। এখন সত্যি কথা বলতে গুগল সার্চ করা শেখানো লাগে না, এটা আসলে নিজের থেকে সার্চ করতে করতে মানুষ শিখে যায়। কারণ আপনার কি দরকার, এ তো আর আমি সেটা শিখাইতে পারবো না। আমি এই যে রোড রাস্তার পাশ বিধে আমি রোড সাইড ভিউ দিয়ে সার্চ দিলাম, এই ধরনের ছবি আসতেছে, দেখেন আসতেছে না? এই যে আসছে না? এই ধরনের ছবিগুলো পাবেন আপনি। এই একটা দেখেন, এটার আকাশ টাকাশ গুলো একটু সুন্দর।
আর যে কাজটা করতে হবে আপনাদেরকে, যখন কোনো ডিজাইনে কোনো জিনিস ইউজ করবেন তখন সেটা সব থেকে সুন্দর এবং সব থেকে হাই রেজুলেশন ইউজ করবেন। কারণ আপনি যদি একটা ব্যানার বানাতে যে সব থেকে ছোট্ট লো রেজুলেশনের ছবি ব্যবহার করেন, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আপনাকে ইউজও করতে হবে ভালো। লাইক বাড়ি বানাইতে গেলে যদি আপনি 3 নাম্বার 5 নাম্বার ইট দিয়ে বাড়ি বানান, তাহলে তো ওই বাড়ি ভালো হবে না। বানাবো কি দিয়ে? সব থেকে সুন্দর 1 নাম্বার ইট দিয়ে, ভালোটা দিয়ে। তো ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন যখন করবেন তখন যে ইনস্ট্রুমেন্ট বা যে এলিমেন্টগুলো আপনি ব্যবহার করবেন, সেই ব্যবহার এলিমেন্টগুলা যদি না খুঁজে পান, আপনার সার্চ দিয়ে খুঁজতে থাকতে হবে। সব থেকে ভালো লাগে এটা একটা সুন্দর, কিন্তু এটা অনেক সাইজ ছোট। কত সাইজ? 600x12। এই যে এখানে নিয়ে গেলে কিন্তু এই কর্নারের সাইজ দেখা যায়। এই যে অনেক ছোট একটা সাইজ। তো এই ছোট সাইজ চলবে না, বড় সাইজের পেজ নিতে হবে। তো অনেক ছোট ছোট সাইজ, এখানে সাইজ বড় করা যায়। কোথা থেকে? এই টুলসে ক্লিক করতে করে সাইজ সাইজ দিতে হবে। এখানে এনি সাইজ লেখা রয়েছে, এটা দিতে হবে লার্জ। তাহলে এবার আপনার চোখের সামনে সব লার্জ ইমেজগুলোই আসবে, বড় বড় সাইজের ছবি আসবে। সব থেকে বড় সাইজ রেজুলেশনের ছবিগুলো আপনি দেখতে পাবেন। যখন আসবে তখন আপনি এইখান থেকে সেই বড় সাইজের ছবিগুলো সিলেক্ট করলে দেখবেন যে ছবি আসতেছে। ডিজাইনের এলিমেন্টগুলো ওই টাইপের যে আপনার সব থেকে সুন্দর ফটো যদি আপনি ইউজ করেন, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। এটার ওপেন ইমেজ নিউ ট্যাব দেবো, একটা নতুন পেজে ওপেন করবো। দেখেন ওইটা ওপেন হয়েছে। এবার এটাকে কপি করবো, করে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, এখানে পেস্ট করে দিলাম। এইখানে তো এটুকু ফাঁকা রয়েছে তাই না? কন্ট্রোল টি দিয়ে টান দিয়ে বড় করে দেবো। এই হয়েছে না? হয়েছে। এবার বাইরে যেটুকু থাকুক, আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে কোন পাশে টুকু রাখবেন। চাচ্ছেন বিল্ডিংটা কেটে যাচ্ছে, এই বিল্ডিং রাখবেন, বা দুটো বিল্ডিং এরকম থাকবে, আপনার ইচ্ছা। আপনি কিভাবে রাখতে চাচ্ছেন রাখতে পারেন। হুম। দেখেন এখন এখানে একটা কাহিনী দেখেন। এটা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড, ওটা কিন্তু অত বোঝা যাচ্ছে না, মানে হালকা তাই না? এখানে কিছু মোড আছে, এই যে নর্মাল লেখা রয়েছে দেখছেন, এটাতে বলে লেয়ারের বিভিন্ন মোড। দেখেন দিলে অপাসিটি কমতেছে, একটা আলাদা আলাদা মোড আসতেছে না ভাব? তো এখানে একটা অপশন আছে সফট লাইট, এই সফট লাইটটা দেবো। দেখেন এখন কিন্তু একটু ব্লু ভাব টিউন চলে আসছে না এর উপরে। দিয়ে এটার অপাসিটি একটু কমায় দেবো, এই যে এই গাঢ়তা একটু কমায় দিলাম। এখন দেখেন হালকা অবয়বও বোঝা যাচ্ছে, আবার একটা ফিল চলে আসছে, দেখছেন? বোঝা গেছে? আচ্ছা, এইটা আর কি। এখানে আরো অনেক মোড রয়েছে, আপনি দিয়ে দিয়ে দেখতে পারেন যে মোডটা আপনার কাছে বেস্ট মনে হবে। আপনি যে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা দিবেন। এই লাইট যেন দিতে পারেন, লাইট না খারাপ না। ওকে, এবার যে কাজটা করব, একটা মানুষের ছবি লাগবে। ম্যান রানিং, ঠিক আছে? রানিং দিলে মানুষ দৌড়াচ্ছে, এরকম ছবিগুলো আপনি পাবেন। এই টুলসে যাবেন, যে এখান থেকে সাইজ, সাইজ থেকে লার্জ, এই সব থেকে লার্জ ছবিগুলো আপনি দেখতে পাবেন। হ্যাঁ, এবার আমি তো আসলে সেম টু সেম পাবো কিনা আমি শিওর না, আমি জানি না। তো আমি এখান থেকে একটা নিয়ে নিই। পিএনজি যদি পাই, পিএনজি মানে কি যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। হ্যাঁ, পিএনজি ছবি ওপেন ইমেজ নিউ ট্যাব দিলে এখানে যখন আসবে, এটা পিএনজি না, এটা হলো জেপিজি। আচ্ছা, এটারই কপি করি আপাতত, আপাতত নিই। আচ্ছা, এটাকে আলাদা একটা পেজে ওপেন করব, কারণ এইটাকে আমি কাটতে হবে, ঠিক আছে? আমি এর উপরে নিয়েও কাটাকাটি করতে পারতাম, তো ঝামেলা করার দরকার নেই। আমি আলাদা পেজে নিব, এখান থেকে কেটে ওখানে নিয়ে যাবো, ঠিক আছে? মানে আলাদা আলাদা কাজ আলাদা আলাদা জায়গায় করব। একটা জায়গার উপরে সব যখন করতে যাবে তখন তবে এটা মাখায় মিক্সড আপ হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, আমি এইটারে এখন পেন টুল দিয়ে কাটতে গেলে একটু সময় লাগবে, এই জন্য আমি ডাইরেক্ট কেটে দিচ্ছি। হ্যাঁ, পেন টুল দিয়ে না কাটলে আসলে ভালো হয় না, সত্যি কথা বলতে। ধরেন আমি এইটাই নিলাম কপি,
পেন টুল দিয়ে কাটলে সবচেয়ে ভালো। তো আমি জাস্ট এখন সময় বাঁচানোর জন্য এটা দিয়ে কাটলাম। দেখেন এটা দিয়ে কাটলে কি হয়, এই হচ্ছে অবস্থা। তো এইভাবে যদি আপনি সময় বাঁচানোর জন্য কাটেন তাহলে এরকম হয়ে যাবে। তো আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে কাটতে হবে। পেন টুল দিয়ে কাটি, নাহলে ভালো লাগতেছে না। একটা কাজ করলে সুন্দরভাবে গুছাই করতে হয়, জুম করে। ওইখানে শেপ নেওয়া যাবে না, কাটার সময় নিতে হবে প্যাচ। আর আপনার যখন পেন টুলে কাজ করতে করতে হাত সেট হয়ে যাবে, প্রতিদিন একটা করে ছবি কাটবেন। দেখবেন একটা সময় হাত সেট হয়ে গেছে। হাত সেট হয়ে যাবে তখন মনে করেন আপনি এটা এই পেন টুল চালাবেন, তা কোনো কিছু মনে হবে না, মালুম হবে না। এখন থেকে দরকার হচ্ছে ডিজাইন দেখে দেখে কপি করা। বাসায় যে বসে যখন ফ্রি সময় থাকবে এই কাজগুলো করতে থাকবেন, কারণ যত বেশি প্র্যাকটিস হবে কালকের ক্লাসে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখাবো, মানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে। হ্যাঁ, যেখান থেকে শুরু সেখানে শেষ। রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, ওকে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। এখন দেখেন শার্পনেস দেখেছেন কত সুন্দর। এইটাই হচ্ছে পার্থক্য। এটাকে আমি উল্টায় দেব, কারণ ওটা তো উল্টানো আছে না, ওর মুখ কিন্তু এই সাইডে। এটারে উল্টাতে গেলে কন্ট্রোল টি আগে সিলেক্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। ফ্লিপ করে দেবো। এই যে
বুঝা গেছে? এইটাকে আরেকটা কপি করি, করে এটাকে এই লেয়ারের নিচে নিয়ে যাই, কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে দিই, দিয়ে এটার অপাসিটি কমাই দিই, এখান থেকে সফট লাইট দিয়ে দিই। হয়েছে না? ওই সে ওরকম একটা ফিল আসছে না? হ্যাঁ, নিচটাকে একটু মুছে দেবো আমি। এই যে ইরেজার নেব, নিয়ে সফট ইরেজার নেব, সাইজ বড় করে নিচটাকে হালকা করে মুছে দিই, তাহলে মনে হবে যে ওর সাথেও মিশে আছে। আসছে না ওই টাইপের ফিল? এটাকে সফট লাইট অথবা মাল্টিপলও দিতে পারি। এটা আসলে মোড দিয়ে দেখতে হয় যে কোন মোডটা এখানে ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে সফট লাইটই বেস্ট। এরপর কি আছে দেখেন, মানে কত সহজ, সিম্পলি কাজ করতে হবে। আচ্ছা, এই যে আমি কাজগুলো করতেছি, লেয়ার তৈরি হচ্ছে কিন্তু এক একটা, এই লেয়ার গুলো আবার অ্যালাইনমেন্ট আছে, গোছানো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে। সেটা কেমন? ধরেন এই লকটা আমি ছাড়াইনি, এই লকের উপর ক্লিক করে লক ছাড়াই, এটা একটা ব্যাকগ্রাউন্ড না, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো? এই দুইটাকে সিলেক্ট করবো, করে কন্ট্রোল জি তে গ্রুপ করে দেবো, দেখছেন? এই গ্রুপের উপর ডাবল ক্লিক করে লিখবো BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে মডেল না, কন্ট্রোল জিতে দুটো সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল জিতে গ্রুপ, এখানে দিলাম ম্যান মডেল। তাহলে দেখেন আমার কিন্তু লেয়ারও শর্ট হয়ে গেল, বুঝতে পারছেন? গ্রুপ করে উপকারিতা বা কাজ কি? গ্রুপ করলে এই গ্রুপের মধ্যে থাকে, একটা একটা লেয়ার মধ্যে দুটো লেয়ার থাকবে, বা তিনটা লেয়ার থাকবে। লাইক মনে করেন আপনি আপনার আলমারিতে ধরেন বাক্সের ভিতরে গুছাই গুছাই জিনিস রাখার মতো, বুঝতে পারছেন? নাহলে দেখা গেছে যখন এটা তো 4টে লেয়ার হয়েছে, যখন 100, 150, 200 লেয়ার হয়ে যাবে তখন আপনি লেয়ারই খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? এটার বলে লেয়ার ম্যানেজমেন্ট। এই যে এবার আছে কি, এবার আছে হচ্ছে গার্ডস কা ডিজাইন। আচ্ছা, আমরা ওইটা না লিখে আমরা ধরেন আরেকটা কথা লিখলাম এইখানে। এবার আমরা লেখার সময় একটা কাজ করব, রুলার টান দেবো, দিয়ে সাপোজ ধরেন এতটুকু জায়গা আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? রুলার টান দিয়ে আমরা লেখার জন্য আমরা এখান থেকে রুলারটা টান দেবো, দিয়ে আমরা এতটুকু, আমরা খাতায় এরকম মার্জিন টেনে নিতাম না, এইটা সেম এই মার্জিন। ওকে, এবার আমি এখানে লিখবো, ধরেন লিখলাম হচ্ছে যশোর আইটি। এখান থেকে আমি ফন্ট চুজ করে দিলাম, সুন্দর দেখে একটা ফন্ট দিবেন। ফন্ট চুজের কাছে অনেক কিছু, ভালো ফন্ট দিলে ভালো লাগে, ভালো ফন্ট না হলে অত ভালো লাগে না। সেই জন্য ডিজাইনের প্রত্যেকটা জিনিসের উপরে মনে করেন যে লেখা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর মেজারমেন্ট থাকবে। এটা ইটালিক দিলে এই ইটালিক দেবো, হালকা বাঁকাই গেল। যশোর, এখানে কি লিখছে ধরেন যশোর আইটি কথাটা আমরা দিয়ে দিলাম ইয়েলো কালার। বুঝা গেছে? এখন যদি আপনি সাইজ বাড়াইতে চান, কন্ট্রোল টি দিয়েও আপনি এখানে টান দিতে পারেন, শিফট চাপ দিয়ে সাইজ বড় হবে, অথবা আপনি ডাবল ক্লিক করে এই লেখার এই সাইজও বাড়াতে পারবেন। এইটারে অল্টার চাপ দিয়ে টান দেন, এই লেখাটারে দিয়ে এখানে নিয়ে আসেন নিচে, অল্টার শিফট অল্টার দিয়ে টান দিচ্ছেন, একটা কপি হয়ে গেছে না? এবার আপনি দিলেন এখানে কি লিখছে, রান লাইক ইউ। আচ্ছা, RUN, রান, LIKE লাইক ইউ। তারপরে কি লিখেছে, আর কি অ্যাচিভস। এইটারে একসাথেও লিখতে পারেন বা ইন্টার দিয়ে ACHIV অ্যাচিভ। এবার এই অ্যাচিভ কথাটা সিলেক্ট করে, যেহেতু বড় অনেক, তো বড় করে দিয়ে টান দিয়ে, দেখছেন? আর বড় যখন করেছেন মাঝখানে ফাঁকা বেশি হয়ে গেছে, তাই না? এই ফাঁকা কমানোর জন্য এটা সিলেক্ট করে এই যে এখানে মনে আছে যে লাইনের উঁচু ফাঁকা, এই যে উঁচু নিচু, একটা লাইন থেকে আরেকটা লাইন কম বেশি করা যায়। আর আপনার যদি এই জিনিসটা করতে ঝামেলা মনে হয়, তাহলে আপনি করবেন কি, আপনি এই ঝামেলার মধ্যে যাবেন না, আপনি এই লাইন এটা লেখার পরে কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে হালকা, এই লেখাটার আরেকটা কপি করবেন অল্টার চাপ দিয়ে, এইটাই লিখবেন আছে ACHIV লিখে এটারে কন্ট্রোল টি, এটা কিন্তু আলাদা একটা লেয়ার হয়ে গেল, দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা লেয়ার হয়ে গেছে। এই যে এরকম বড় করে
এটা একটু উপরে উঠা দেন। এই অ্যাচিভ কথার কালার হচ্ছে এই, বুঝা গেছে? সামথিং, এটা আবার কপি করেন, করে লিখেন সামথিং, সামথিং সামথিং কথাটা সাদা কালার দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে এই দেখেন ইয়েলো দিলাম, সাদা দিলাম। আবার এর কারণ হচ্ছে সবগুলা যদি আমি সাদা দিতাম তাহলে কিন্তু এক ঢালা মনে হচ্ছে পড়তে সমস্যা হচ্ছে। কিন্তু যখনই আপনি মাঝখানের ব্রেকটা ইয়েলো রেখেছেন তখন একটা ব্রেক আইছে, একটা লেখার পর একটা কালার, এটারে বলে কন্ট্রাস্ট। বুঝতে পারছেন? তারপরে ডাব্লু 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 ডট, হ্যাঁ আমি কিন্তু অল্টার চাপ দিয়ে কপি করতেছি, ডাব্লু 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 ডট, এটার সাইজ ছোট করে দিলাম। এবং এই যে ফাঁকা গ্যাপ একই রাখা উচিত। এই দেখেন এই লেখাগুলো সব একসাথে সিলেক্ট করে একটু উঁচু করবো। এই এখানে মার্জিনের সিস্টেম কেমন জানেন? এই উপরে যতটুকু ছাড়ছেন আপনি সেম নিচেও ততটুকু ছাড়লে ভালো হবে। তাহলে একটু নিচে নামবে। এবার এই মার্জিন গুলো আবার টান দিয়ে ব্যাক দিয়ে আসেন। আর এইটা মনে করেন কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখি লোগো, যথারীতি কথাটা লোগো। আর এইগুলো সব হচ্ছে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখলাম টেক্সট, টেক্সট টেক্সট। কারণ দেখেন এখানে লেয়ারও শর্ট হয়ে গেল, লেখাগুলো মনে করেন যে সুন্দর হয়ে গেল। বোঝা গেছে বিষয়টা? আপনি যাচ্ছেন এই মানুষের যে মানুষ, কিন্তু এই মানুষের ছবিটা, মানুষের ছবিটা কিন্তু একদম সিঙ্গেল না, আপনি যাচ্ছেন এর চারিপাশে একটা গ্লো বেরোবে। ওই যে লেয়ার স্টাইলে চলে যাবো, যে এই যে আউটার গুলো, এই এটার কালার দেবো, এখানে এই কালার দিলে মানাবে না, এই হলুদ কালার দেবো, তাহলে মনে করেন যে আলাদা একটা ভাব আসবে। এরকম টাইপের কালার দিয়ে হালকা হলদে দিয়ে এটার সাইজটা একটু বাড়াই, অপাসিটি হালকা একটু কমাই দিই। এখান থেকে বিভিন্ন রকম মোড আছে, কালার স্ক্রিন আছে, কালার ডজ আছে। এখানে বিভিন্ন রকম মোড টোড দিয়ে স্ক্রিন, এটা থাক। না না, এটা আর একটু স্পেশাল লাগতেছে না? মনে হচ্ছে যে একটা কালার বেরোইছে ওর গার পাশ দিয়ে, আর একটা পাওয়ারে রয়েছে। এইভাবে ছোট ছোট এলিমেন্ট গুলো দিয়ে এমন হইতে পারে যে মনে হচ্ছে ও রানিং এ দৌড়চ্ছে, এটা ফোর্স ইফেক্টের মতো। তাহলে এইটারে ডুপ্লিকেট করবো। দেখেন ডুপ্লিকেট লেয়ার করে ফিল্টার থেকে ব্লার, এখানে একটা অপশন আছে মোশন ব্লার, দেখছেন মোশন? এই মোশন ব্লারের এই ডিরেকশনটা আমি সোজা করে দেবো, এই যেহেতু ও দৌড়চ্ছে এই বরাবর। দেখেন এবার আমি এখান থেকে বাড়াবো, দেখেন ওকে। আমি এই ইফেক্টটাকে ডিলিট করে দিই, এফেক্ট ধরে টান দিয়ে এর মধ্যে ফেলা দিই, দেখছেন? এবার এটার নিচে দিয়ে দিই, এটারে জাস্ট একটু সরাই দিয়ে এখানে আবার মেলাগুলো আছে, এই দেখেন মনে হচ্ছে না এবার একটা স্পিড মতো কাজ করতেছে। এটা একটা ডুপ্লিকেট করা যায়, কন্ট্রোল জে, এই দেখেন এটা উপরে উঠাই দিতাম, দিয়ে হালকা একটু ইরেজার দিয়ে মুছে দিলাম এই জায়গাটা। এই বুঝতে পারছেন? দেখেন এই দুইটার কাজ হলো এই জিনিসটা একটা ফিল নিয়ে আসা, এইটা আর এইটার কাজ হলো ফিল নিয়ে আসা। এতে কি হলো?
যে এইটা আপনি ধরেন ক্লায়েন্টকে যদি দেন, ক্লায়েন্ট এটা ওপেন করে একবারে দেখে বুঝতে পারবে এর মধ্যে আছে লেখা, এর মধ্যে আছে লোগোটা, এর মধ্যে আছে মানুষটা টোটাল, আর এটা ব্যাকগ্রাউন্ড। বোঝা গেছে? এ টোটালি কি বুঝতে পারছেন কাজের সিস্টেম ধাপগুলা? এইভাবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। আপনি যদি সব একবারে করতে চান তাহলে আবার আপনার কাছে জটিল হয়ে যাবে। আস্তে 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 প্রথমে ব্যাকগ্রাউন্ড বানাইতে হবে, তারপরে কন্টেন্ট নিয়ে আসতে হবে, কন্টেন্টটা সাজা গোছানোর পর এবার লেখালেখি করতে হবে। আর যা করতে হবে সব স্টেপ বাই স্টেপ, ধাপ ধাপ। এই নিয়ম ফলো করলে আপনাদের ডিজাইন সহজ হবে। আর অন্য নিয়মে আপনারা করতে গেলেই ডিজাইন হয়ে যাবে মনে করেন অনেক কঠিন আপনাদের কাছে। এখানে কালারের অপশন আছে অনেক। আছে এগুলো অর্ডার দেন 300 মানে আছে এগুলো অর্ডার দেন 250 না 300 পড়াশোনা আছে অর্ডার দিলে তারপর পাবে হোসেন ভাই আপনি স্পিকার অফ করেন। বুঝতে পারছেন? স্যার লাস্ট স্টেপটা আরেকটু রিপিট করেন স্যার। কোনটা? এই কালার চেঞ্জ করছেন হ্যাঁ এটা। ও এইটা হলো একটা ইফেক্ট নিচ্ছে, এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে কালার লুক আপ দেখছেন, এই লুক আপে ক্লিক করলাম, করলে একটা অপশন আসছে, এটা লেয়ার আসছে দেখছেন, এটা কালার। এর ভিতরে কিছু কালার ফটোশপ দিয়ে রাখছে, এই দেখেন, এটা ক্লিক করেন একরকম কালার। এটা কি সব লেয়ারের উপরে নেওয়া লাগবে? সব লেয়ারের উপর নেওয়া লাগবে, নাহলে একটা লেয়ার যদি বাদ রাখেন তাহলে সেই লেয়ারটা আর ইফেক্ট পাবে না। বুঝা গেছে? এই যে আমি এটা চেঞ্জ করতে চাই, দেখেন এটা কি হলো, এটা হচ্ছে দেখেন একটু কন্ট্রাস্ট ভাব দিল, এই যে এই। বোঝা গেছে? আমি আপনাদের 2-3টা কাজ দিয়ে দিই, আপনারা বাসায় দেখে দেখে চেষ্টা করবেন। একদম যে এখনই সব হয়ে যাবে তা না ব্যাপারটা, বাট চেষ্টা করেন, আস্তে ধীরে হয়ে যাবে। এখন দেখে সহজ মনে হচ্ছে না? ব্যানার দেখলে তো বোঝা যাচ্ছে যে এইটা এই কাজ করেছে। এখন 100% হবে না, সেটাও তো টাইম, আরো 7 দিন লাগবে। বুঝতে পারছেন নাকি? স্যার ভালো কিছু ফন্টের প্যাকেজ যদি দিতেন। ভালো কিছু ফন্ট আচ্ছা দিয়ে দিব না, আমি নেক্সট দিন দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি মনে করে দিন আর ক্লাসের আগে, কারণ আমি বুঝাই আপনাদের কোথা থেকে ডাউনলোড করবেন, কি কি ডাউনলোড করবেন, এগুলো নামগুলো আমি সব দিয়ে দিব না। হ্যাঁ, কোন ফন্ট কি কাজে লাগে সবগুলো ফন্ট নিয়ে, ফন্ট আর কালার নিয়ে আমরা নেক্সট ক্লাস করবো না, সমস্যা নেই। একটা ব্যানার